কুষ্টিয়ায় বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙার ঘটনায় সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে, দ্রুত জড়িতদের শনাক্তের চেষ্টা। পুরোদমে এগিয়ে চলছে পদ্মা সেতুর স্প্যানে বসানো রোড ও রেল স্ল্যাব নির্মাণের কাজ। আগামী মাসে লুক্সেমবার্গ থেকে আসবে আরও কিছু স্ল্যাব। ভাষাঞ্চলে সুযোগ সুবিধা পেয়ে খুশি আশ্রিত রোহিঙ্গারা চান স্বজনরাও আসুক টেকনাফ উখিয়া থেকে, অনেকেই করেছেন নিবন্ধন। এবং চিনিকল বন্ধ হয়, বকেয়া পাওনার উৎপাদিত আখ নিয়ে ঘোর অনিশ্চয়তা মিলগুলোতে, শ্রমিকরা চাকরি হারাবে না, আশ্বাস চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের। তোমার সংবাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার ঘটনার সিসিটিভির ফুটেজ পেয়েছে পুলিশ। ফুটেজ দেখে দ্রুত দোষীদের শনাক্তের চেষ্টা চলছে। পুলিশ সুপার জানান, শনিবার মধ্যরাতে ভাস্কর্য ভাঙার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। ফুটেজে দেখা যায় শুক্রবার রাত 1টার দিকে দুজন দুর্বৃত্ত মই বেয়ে উপরে উঠে কুষ্টিয়া শহরের 5 রাস্তার মোড়ে অবস্থিত নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যটি ভাঙছে। কিছুক্ষণ পর সেখান থেকে পালায় দুর্বৃত্তরা। এই ঘটনার পর থেকেই দোষীদের ধরতে অভিযানে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা সিসিটিভি ফুটেজ হাতে পেয়েছি, এগুলো আমরা পর্যালোচনা করছি, সবকিছু দেখা হচ্ছে। ইনশাল্লাহ অতি শীঘ্রই এটার সাথে যারা জড়িত তাদেরকে আমরা আটক করতে সক্ষম হব। এর আগে গতকাল রাতে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার স্থান পরিদর্শন করে খুলনা বিভাগের অতিরিক্ত ডিআইজি AKM নাহিদুল ইসলাম জানান, ভাস্কর্য ভাঙার সঙ্গে যারা জড়িতদের আছে তাদের চিহ্নিত করা গেছে। শীঘ্রই তাদের আইনের আওতায় আনার কথাও বলেন তিনি। এখানেও আমরা কিছু সাক্ষ্য প্রমাণ স্থানীয়ভাবে এই ভাস্কর্যের আশপাশ থেকে আমরা পজিটিভ সাক্ষ্য প্রমাণ কিছু পাইছি। আপনাদেরকে আমরা অচিরেই আশা করি একটা ভালো সংবাদ জানাতে পারব। হাজার মাইল দূর থেকে উড়ে আসা অতিথি পাখির কলকাকুলিতে মুখর নওগাঁর আত্রাই নদীর চারপাশ। স্বচ্ছ জলরাশির সাথে পরিযায়ী পাখির মিতালি খবর জানতে চোখ রাখুন সংবাদের শেষাংশে। পদ্মা সেতু প্রকল্পের খবর। পুরোদমে এগিয়ে চলছে পদ্মা সেতুর স্প্যানে বসানো রোড ও রেল স্ল্যাব নির্মাণের কাজ। নিজস্ব ইয়ার্ডে এর মধ্যে 100 শেষ হয়েছে রেল স্ল্যাব নির্মাণের কাজ। 90 বেশি শেষ হয়েছে রোড স্ল্যাব। নদী ভাঙনে বেশ কিছু স্ল্যাব তলিয়ে যাওয়ায় লুক্সেমবার্গ থেকে সেগুলো দেশে আসবে আগামী মাসে। সাইফুল ইসলামের ছবিতে হেসান জুয়েলের রিপোর্ট। সেতুতে যোগ হবে 2791টি রোড স্ল্যাব আর 2959টি রেলওয়ে স্ল্যাব। নির্মাণ শেষে বড় মাঠ জুড়ে তাই জড়ো করা হচ্ছে হাজারো স্ল্যাব। নদীতে নিয়ে এসব স্ল্যাব বসানো হবে পদ্মা সেতুতে উঠানো স্প্যানগুলোতে। তার পাশেই বিশাল এক কর্মযজ্ঞ। যান্ত্রিক সব শব্দ ছাপিয়ে এগিয়ে চলছে পদ্মা সেতু রোড ও রেল স্ল্যাব নির্মাণের কাজ। মাওয়ার কুমারভোগ ইয়ার্ডে দিনরাত 24 ঘন্টা চলছে এই কাজ। উপরে চলবে 4 লেনের গাড়ি, নিচে সিঙ্গেল লাইনে রেল। একটি রোড স্ল্যাব তাই 22 মিটার ও রেল স্ল্যাব 8 মিটার চওড়া। বিশাল আকৃতির এই স্ল্যাবগুলো বানানোর শুরুতে ইয়ার্ডে তৈরি করা হয় বিশেষ ধরনের খাঁচা। পরবর্তীতে সেখানে দেয়া হয় কংকর, পাথর, সিমেন্টের ঢালাই। দিনের বেলা চলে স্ল্যাবগুলোর কাঠামো নির্মাণ কাজ, আর রাতে ঢালাই। মাওয়া ও জাজিরা প্রান্তে 2 ইয়ার্ডে এখন পর্যন্ত বানানো শেষ 2754 রোড স্ল্যাব। রেল স্ল্যাব বানানোর কাজ 100% শেষ। এর মধ্যে গত জুলাই মাসে নদী ভাঙনে তলিয়ে যাওয়া 126টি রোড স্ল্যাব বানিয়ে আনা হচ্ছে লুক্সেমবার্গ থেকে। একটা মডিউলের কাজ যেহেতু রেলওয়ে স্ট্রিঞ্জার আপনার পানিতে চলে গেছে, আমরা লুক্সেমবার্গে অর্ডার দিয়েছি, সেটা আসতে একটু সময় লাগবে, যার জন্য আমরা 4টা গ্রুপে কাজ করতে পারবো না, 3টা গ্রুপে শুরু করবো। জানুয়ারি থেকে আরেকটা গ্রুপ আমাদের শুরু। এই ইয়ার্ডে একই সাথে ভায়াডাক্টের সুপার টি গার্ডার ও সেতু রোড স্ল্যাবের উপর বসানো 12,000 পিস রেলিংয়ের টুকরো নির্মাণ করা হচ্ছে। জটিল কাজ ছিল নদীতে পিলার নির্মাণ ও স্প্যান বসানো।
এখন ইয়ার্ড থেকে নিয়ে গিয়ে স্ল্যাবগুলো বসিয়ে দিতে হবে স্প্যানের উপর ও নিচের অংশে। আগে থেকে কাজ এগিয়ে রাখলেও বাকি স্ল্যাবগুলো বসাতে সময় লাগবে আরও বছর খানেক। ইহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। সময় সংবাদ আরও থাকছে। ঘন কুয়াশায় 2.5 ঘন্টা বন্ধ থাকার পর পাটুলিয়া দৌলদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু। ঘাটের দুপারে যানবাহনের দীর্ঘ সারি। ভাষাঞ্চরে আশ্রয় পাওয়া রোহিঙ্গারাই এখন ভিডিও কলে নিজেদের ভালো থাকার অবস্থা জানিয়ে টেকনাফ উখিয়ার রোহিঙ্গাদের আসার আহ্বান জানাচ্ছেন। এর মধ্যে আরও কিছু পরিবার ভাষাঞ্চরে যাওয়ার আগ্রহ দেখিয়ে শরণার্থী বিষয়ক কমিশনে নাম নিবন্ধন করেছে। আগামী কয়েকদিনের মধ্যে তাদের নিয়ে আসা হবে। নোয়াখালীর ভাষাঞ্চর থেকে কমলদের রিপোর্টে বিস্তারিত। সমস্যা না রাখা হনা খানা কিনার কোনো কিছু সমস্যা নাই, পানিরও সমস্যা নাই, ইলেকট্রিক গোসলখানা ইনো সুন্দর। রোহিঙ্গা যুবক নুরুল আমিন মোবাইলের ভিডিও কলে কথা বলছেন উখিয়ার প্রতিপালন ক্যাম্পে থাকা স্বজনদের সাথে। মূলত ভাষাঞ্চরের নতুন আশ্রয় কেন্দ্রে নিজেদের ভালো থাকার অবস্থা জানিয়ে বাকি স্বজনদেরও চলে আসার আহ্বান তার। শুধু নুরুল আমিন নয়, ভাষাঞ্চরে আসা অধিকাংশ রোহিঙ্গা পরিবারের সময় কাটছে টেকনাফ উখিয়ার স্বজনদের সাথে মোবাইল ফোনে কথা বলে। জায়গায় আন দেখে জায়গা আর না দেখি, আর যে তারা রোহিঙ্গা ভাই কোথাও কেমত আছে তারা যাতে যাতন ভালো লাগে তারা এখান থেকে চলে আসে। পানি উড়িব তো পানি এখন সাইকেলের দুধ দেখি আর সাইকেলের আড়ালের বহুত বেশ কম। ইতিমধ্যে ভাষাঞ্চরে আসা রোহিঙ্গা পরিবারগুলো নিজেদের অনেকটা গুছিয়ে নিয়েছে। বাসার সামনে খোলা জায়গায় খেলতে শুরু করেছে রোহিঙ্গা শিশুরা। তবে শিক্ষা এবং চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতের দাবি তাদের। তারা ঘর ভাই আর হানা হানি দের ইনাল্লাহ বিল্ডিং দেখি, ব্যাকিং দেখি, মানুষও দেখি, কুড়া হাঁস দেখি, আর তো ব্যাকিং ভালো লাগে। আগামী কয়েক মাসের মধ্যে শিক্ষাসহ অন্যান্য মন্ত্রণালয় রোহিঙ্গাদের উন্নয়নে ভাষাঞ্চরে কাজ শুরু করবে বলে জানালেন ভাষাঞ্চলের প্রকল্প পরিচালক। ট্রিপলআরসি এবং এনজিওদের মাধ্যমে আমাদের যে খাদ্য পরিবেশন, থাকা খাওয়ার ব্যবস্থা ওরা কক্সবাজার থেকেও অনেকাংশে ভালো থাকবে। নোয়াখালীর ভাষাঞ্চলে 1 লাখ রোহিঙ্গা আবাসনের ব্যবস্থা করা হলো। প্রথম বহরে 1642 জন রোহিঙ্গাকে নৌবাহিনীর সহযোগিতায় শুক্রবার ভাষাঞ্চলে নিয়ে আসা হয়। কক্সবাজারের উখিয়া এবং টেকনাফ আশ্রয় শিবির থেকে রোহিঙ্গাদের ভাষাঞ্চলে নিয়ে আসার যে অনিশ্চয়তা ছিল এখন তা কেটে গেছে। ইতিমধ্যে 1642 জন রোহিঙ্গার আবাসস্থল হয়েছে এই ভাষাঞ্চলে। গত দুদিনেই তারা আত্মস্থ করে নিয়েছে নতুন আশ্রয়স্থলে এবং এখানে থাকা রোহিঙ্গারা মনে করছেন পর্যায়ক্রমে তাদের যেসব পরিবার পরিজন উখিয়া কিংবা টেকনাফে রয়েছে তারাও এই ভাষাঞ্চলে ফিরে আসবে। নোয়াখালীর ভাষাঞ্চল থেকে কমল দে। মিল চললে 70 কোটি আর না চললে লোকসান 20 কোটি টাকা। এমনই দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে পূর্ব ঘোষণা ছাড়াই 6 চিনি কলে আখ মারাই বন্ধ করল সরকার। এতে বকেয়া পাওনার উৎপাদিত আখ নিয়ে ঘোর অনিশ্চয়তা মিলগুলোতে। অর্থনীতিবিদরা মনে করছেন চিনি শিল্প নিয়ে সরকারের ভুল কৌশলের খেসারত দিচ্ছেন শ্রমিক আর আখ চাষিরা। যদিও চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন বলছে সব আখ মারাইয়ের ব্যবস্থা করবে সরকার। জুবাইর ফয়সালের রিপোর্ট। বছরের পর বছর ধারাবাহিক লোকসানের চক্রে ঘুরপাক খাচ্ছে সরকার নিয়ন্ত্রিত চিনি কলগুলো। উত্তরণে দৃশ্যমান কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি সরকারকে। এইসব দুরবস্থার কথা স্বীকার করে এখন চিনিকলগুলোর আধুনিকায়নের কথা বলছে শিল্প মন্ত্রণালয়। একটা সুগার মিলের বয়স হয়েছে মেশিনপত্রের 70 বছর 60 বছর, তাদেরকে কাজ না থাকলে ওভারটাইম দিতে হয়। 9 মাস বন্ধ না রেখে 12 মাস যাতে এটা চালু করা যায়, সেই জন্য কিন্তু আমরা চিন্তা ভাবনা। এই চিনিকলটাই বন্ধ হয়ে যায়, আশেরগুলো আমরা কি করব? আমরা এই আখটা নিয়ে খুবই বিভ্রান্তির ভিতর আছি। তবে কোন শ্রমিক চাকুরি হারাবেন না এমন নিশ্চয়তা দিয়ে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন বলছে চালু মিলগুলোতেই মাড়াই হবে সব আখ। কৃষকের স্বার্থে আখ চাষ চালাতো। এই 6টা চিনিকল বন্ধ করে পার্শ্ববর্তী যে চিনিকল আছে সেই চিনিকলে তাদের আখগুলো যাবে। এই অবস্থায় সামনে আসা সংকট সামলে চিনি কলগুলো নিয়ে বাস্তবায়নযোগ্য পরিকল্পনা গ্রহণের তাগিদ অর্থনীতিবিদদের। পুরোপুরি বন্ধ না করে সেটাকে কোনোভাবে সংস্কার করে লাভজনক করা যায় কিনা অনেক চিন্তাভাবনা করে কাজগুলো করা উচিত। এখন পর্যন্ত চিনিকলগুলোর কাছে ব্যাংক ঋণ ও শ্রমিক কর্মচারীদের পাওনা 8,000 কোটি টাকা। এছাড়াও শুধু আখ চাষিরাই পাবেন 10 কোটি টাকা। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরও থাকছে।
কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচ শেষে দেশে ফিরল বাংলাদেশ। হতাশা নয়, অভিজ্ঞতা কাজে লাগিয়ে সামনের দিনগুলোতে এগিয়ে যাওয়ার লক্ষ্য ফুটবলারদের। কোটি কোটি টাকা ঋণ নিলেও চিনিকল আধুনিকায়নে নজর দেয়নি কর্পোরেশন। গাছের চারা থেকে গাড়ি ও যন্ত্রপাতি সবই কেনা হয় কর্পোরেশনের সদর দপ্তর থেকে। এমনকি কেনাকাটার হিসাব নিকাশ পর্যন্ত নেই চিনিকলের কর্তাদের কাছেও। গাইবান্ধার একমাত্র এই ভারী শিল্পের লোকসানের জন্য চিনিকল ও কর্পোরেশনের কর্মকর্তাদের অনিয়ম দুর্নীতিকে দায়ী করছেন শ্রমিক নেতারা। তবে কর্তৃপক্ষের দাবি কোনো অনিয়ম হয়নি। হিদায়তুল ইসলাম বাবুর রিপোর্ট, ছবি তুলেছেন আতুল হক সাগর। কেনার পর চালু না হলেও মাটির সাথে মিশে যাবার দশা ভ্রাম্যমাণ ওয়ার্কশপটির। কর্তৃপক্ষের অযত্ন অবহেলায় খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে সিড প্লান্টের মতো মূল্যবান অনেক যন্ত্রপাতি ও যানবাহন। ব্যবস্থাপনা পরিচালকের একটি গাড়ি থাকার পরও শত শত কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে আরেকটি বিলাসবহুল গাড়ি কেনে রংপুর চিনিকল। প্রতিষ্ঠানটির ধারাবাহিক লোকসানের জন্য কর্তৃপক্ষের এমন নানা অব্যবস্থাপনা, অনিয়ম আর দুর্নীতিকে দুষছেন শ্রমিক নেতারা। বিরাট অঙ্কের একটা ঋণ দিয়ে যে অবকাঠামোগুলো তৈরি করছে সম্পূর্ণ পরিত্যক্ত। 15টি গাড়ি অহেতুক কিনে আজকে তার ঋণ দিতে হচ্ছে। আমরা শ্রমিক কর্মচারীরা কোনো বেতন ভাতা পাচ্ছি না। স্বল্প মূল্যের গাছের চারা বেশি দামে কেনার পাশাপাশি পুকুর খনন, এমনকি বিভিন্ন যন্ত্রাংশ কেনার নামে লুটপাটের অভিযোগও আছে। চিনিকলের বেশিরভাগ কেনাকাটা সদর দপ্তর থেকে হয় দাবি করে প্রতিষ্ঠানটির দায়িত্বশীল এই কর্মকর্তা বলছেন তাদের কাছে কোনো নথিপত্র পর্যন্ত নেই। মন্ত্রণালয়ের মাধ্যমে সদর দপ্তর 10টি সুগার মিলের জন্য 10টি গাড়ি ক্রয় করেছে। যে খামারের 26টি পুকুর সংস্কার করছে, সেখানে হয়তো যে প্রক্রিয়া নিয়েছিল সেই প্রক্রিয়াটিও সুসম্পন্ন হয়নি। শ্রমিক নেতাদের অভিযোগ, চিনিকলের যন্ত্রপাতি আধুনিকায়ন না করে ঋণের টাকায় নির্মিত ইক্ষু সম্প্রসারণ কার্যালয়ের মতো অপ্রয়োজনীয় ভবন নির্মাণের পাশাপাশি নানাভাবে অপচয় করা হয় কোটি কোটি টাকা। এজন্য তদারকির অভাবকে দুষছেন এলাকার সংসদ সদস্য। তবে কর্তৃপক্ষের দাবি কোনো অনিয়ম হয়নি। তদারকি করে করা যাদের দায়িত্ব, তারা সেই তদারকি ঠিকভাবে করছে না, তারা অবহেলা করছে এবং এই অবহেলার কারণেই সুগার মিলগুলোর এই করুণ দুর্দশা। যদি দুর্নীতি কে করে থাকে, কোনো ডিফেলকেশন ইয়ে হয়, সব অডিট রিপোর্টে এগুলি ধরা পড়ে যায়। এগুলি অ্যাকশনও আছে, কিছু লোকানো নাই এখানে। এ যাবৎ ভ্যাট ট্যাক্স ও বিশ্ব ব্যাংকের সুদসহ 500 কোটিরও বেশি টাকা পরিশোধের পরও প্রতিষ্ঠানটির পুঞ্জীভূত লোকসান 474 কোটি টাকা। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। দেখছেন সময় সংবাদ, সঙ্গে থাকুন। বাংলা মেডিকেল কলেজের RT-PCR ল্যাবের মেশিন বিকল হওয়ায় গত 3 দিন ধরে বন্ধ করোনার নমুনা পরীক্ষা। এতে ভোগান্তি বেড়েছে রোগীদের। আপাতত নমুনা সংগ্রহ করে ঢাকা ও ভোলার PCR ল্যাবে পাঠিয়ে করোনা পরীক্ষা চালু রাখার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস সোহাগ। গত বৃহস্পতিবার বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের RT-PCR ল্যাবে 94টি করোনার নমুনা পরীক্ষা করা হয়। এরপর থেকে মেশিনের ত্রুটি দেখা দেয়ায় করোনা পরীক্ষা বন্ধ রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে প্রকৌশলীদের পরামর্শে শনিবার বিকল যন্ত্রপাতি মেরামতের জন্য ঢাকায় পাঠানো হয়। হিট ব্লক ইউনিটটা ডিফেক্টিভ হয়েছে, এটা রিপ্লেস করতে হবে, এটা তারা সাজেস্ট করেছেন এবং এই কারণে মেশিনটা আজকে সকালে আমরা ঢাকায় পাঠিয়ে দিয়েছি। তবে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বলছে PCR ল্যাবে পরীক্ষা বন্ধ থাকলেও নমুনা সংগ্রহ চালু রয়েছে। শনিবারও 112টি নমুনা বরিশাল থেকে সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। নমুনা সংগ্রহ যথারীতি আগে যেভাবে চলতো এখনো সেইভাবেই চলতেছে। আমরা গত পরশু এবং গতকালকে 250-এর মতো নমুনা সংগ্রহ করেছি। শেরেবাংলা মেডিকেল কলেজে চলতি বছরের 9 এপ্রিল থেকে PCR ল্যাবে করোনা পরীক্ষা শুরু হয়। এ পর্যন্ত 46,000-এর বেশি নমুনা পরীক্ষা হয় এই ল্যাবে। বরিশাল জেলায় এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে 4,471 জন। এর মধ্যে সুস্থ হয়েছেন 4,000, আর এ পর্যন্ত মারা গেছেন 77 জন। ফেরদৌস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এই মুহূর্তে পাটুরিয়া ঘাট এলাকায় আছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি যাচ্ছে তার কাছে। ইউসুফ। প্রান্ত থেকে একটি ফেরি আসলে অলরেডি পাটুরিয়া ঘাটে এসে নঙ্গর করেছে এবং লোড এবং আনলোড হচ্ছে। সকাল থেকে কিন্তু যে প্রভাবটা ঘাট এলাকায় পড়েছে তাতে কিন্তু দীর্ঘ হয়েছে আসলে যানবাহনের সারি। তো সেই ক্ষেত্রে কিন্তু একটি লম্বা সারি রয়েছে পাটুরিয়া ঘাট এলাকা।
শাড়িটা কিন্তু এখন দেখা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু যে দীর্ঘ শাড়িতে এই প্রভাবটা কিন্তু আসলে টিসি আসলে 8টা পরে কিন্তু দীর্ঘ শাড়ির সৃষ্টি হয়েছে, তবে সেটা 2 শতাধিক যানবাহনটা রয়েছে। তো সেই 2 শতাধিক যান যদি এটা একদম আসলে 10টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হবে উঠে গিয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু স্বাভাবিক হলে তারা কিন্তু এটা আসলে 1 ঘন্টার মধ্যে নিয়ন্ত্রণ করতে পারে আমাকে কর্তৃপক্ষ জানিয়েছে। তবে এই মুহূর্তে পাটুরিয়া নোটের মধ্যে 4টি ফেরি চলাচল করছে। তো অন্যদিকে কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া নোটে হঠাৎ করে যে এই ঠিক বড় একটি চাপ বলে কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে। এটা তো তবে সেই ক্ষেত্রে কিন্তু সবচাইতে সবজিবাহী যে পণ্যবাহী যে ট্রাক শাড়ি সেটা কিন্তু বেশি রয়েছে। এই ছিল আসলে কাজল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। খেলার খবর। কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কাতারের বিপক্ষে পরাজয়ে অবাক হওয়ার কিছু নেই, বরং এখান থেকে অভিজ্ঞতা নিয়ে ভুল ত্রুটি শুধরে সামনের দিনগুলোতে এগিয়ে যেতে হবে দেশে ফিরে, এমনটাই জানিয়েছেন ফুটবলাররা। এদিকে কাতারের মতো দলের বিপক্ষে খেলতে হলে আরও উন্নতির প্রয়োজন বলে মনে করেন সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সার। জয় নয়, বরং সম্মানজনক একটা ফলাফলের আশা নিয়ে কাতারে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে গিয়েছিল বাংলাদেশ, কিন্তু কাতারের মাটিতে শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি। হারতে হয়েছে 5-0 গোলে। সেই হারকে সঙ্গী করেই দেশে ফিরেছে জেমিডের দল। মধ্যরাত 2টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট যোগে দেশে পৌঁছায় বাংলাদেশ দল, কিন্তু করোনার কারণে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে বের হতে হতে সময় লাগে আরও 1.5-2 ঘন্টা। কাতার ম্যাচে বাংলাদেশের এমন পরাজয় সম্পর্কে জানতে চাইলে ফুটবলাররা জানান, এশিয়ার সেরা এই দলের বিপক্ষে খেলার জন্য যতটুকু প্রস্তুতি প্রয়োজন ছিল তা তাদের ছিল না। আর এই হারে অবাকও নন তারা, বরং ম্যাচের ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে চান রহমত মিয়ারা। এটা আসলে আমাদের জন্য একটা এক্সপেরিয়েন্স যে এশিয়ার টপ টিমের সাথে খেলতে হলে আমাদের কি লেভেলের হার্ডওয়ার্ক করতে হবে, আর কি লেভেলের হার্ডওয়ার্ক আমাদের ইন ফিউচারে করতে হবে যে নিজেকে ফিট রাখার জন্য কিংবা নিজেকে ওই লেভেলটাতে নিয়ে যাওয়ার জন্য। এদিকে দলের সহকারী কোচ মাসুদ পারভেজ জানান, কাতারের মতো বড় দলগুলোর বিপক্ষে খেলতে হলে আরও পরিপক্ক হতে হবে বাংলাদেশকে। আমাদের এই লেভেলে খেলতে আরও বেশি পরিপক্ক হতে হবে, আরও বেশি ম্যাচ খেলতে হবে। নো ডাউট আমাদের ছেলেরা ট্রাই করছে, ওদের লেভেল বেস্টটা দিছে। কাতার পর্ব শেষ, এবার ফুটবলারদের গন্তব্য নিজ নিজ ক্লাব। ফারজানা মুমু, সময় সংবাদ, ঢাকা। অতিথি পাখির কলকাকুলিতে মুখর নওগাঁর মহাদেবপুরের আত্রাই নদীর চারপাশ। পাখির জলকেলি, ডানা ঝাপটানো উড়াউড়ির সাথে কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে এলাকাবাসীর। তবে অবৈধভাবে বালু তোলার ড্রেজার মেশিনের প্রচণ্ড শব্দে অনেক পাখি ভয়ে নামতে পারে না নদীতে। জেলা প্রশাসন বলছে, পরিযায়ী পাখি রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। এমআর রকি রিপোর্টে বিস্তারিত। শীতের সাথে সাথে অতিথি পাখি দল বেঁধে নওগাঁর আত্রাই নদীর তীরবর্তী এলাকায় আসতে শুরু করেছে। পানিতে লুকোচুরির খেলা, সে সাথে কিচিরমিচির শব্দে নিজেদের মাঝে ভাব বিনিময়, কখনো ডানা মেলে আকাশে উড়াউড়ি। হাজার মাইল দূর থেকে উড়ে আসা হাজার হাজার অতিথি পাখির কলকাকলিতে মুখর এখন মহাদেবপুরের আত্রাই নদীর চারপাশ। স্রোতহীন নদীর স্বচ্ছ জলরাশির সাথে মিতালি করে দিনভর খুনসুটিতে মেতে থাকছে এসব পরিযায়ী পাখি। পানকড়ি, রাঙামারি, ছোট সরালি ও বালিহাঁস নামক পরিযায়ী পাখির বেশি দেখা মিলছে এখানে। শীত শুরুতেই এসব অতিথি পাখির জলকেলি, ডানা ঝাপটানো আর কিচিরমিচির শব্দ মুগ্ধ দর্শনার্থীরা। পাখিদের কিচিরমিচির কলতান গ্রামের লোকজনের সাথে একটা মিতালি হয়েছে। এখানে 6 থেকে 8 মাস পূর্ণভাবে পাখি থাকে। অতিথি পাখিদের নিরাপত্তা নিশ্চিতে আত্রাই নদীর বাঁধের গাছে কলস ঝুলানো ও নদীতে পাখি বসার ব্যবস্থা করেছে একদল তরুণ। তবে নদী থেকে বালু তোলার অবৈধ ড্রেজার মেশিনের প্রচণ্ড শব্দে ভীত অতিথি পাখিরা। আমরা প্রতি বছরই এখানে অভয়াশ্রম তৈরি করে থাকি। পাখির অবস্থানের কারণে ড্রেজারগুলো যেন দ্রুত সরিয়ে নেওয়া হয়, এই জন্যে আমি
অনুরোধ জানাবো। পাখির অবাধ বিচরণ নিশ্চিত সহ পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। মহাদেবপুরের বালুমহলের এটা সংশোধন করেছি যাতে যে জায়গাটাতে পাখি বেশি বসে সেই জায়গাটাতে যাতে কোনো ডিস্টার্ব না হয়। চলতি শীত মৌসুমে অন্তত 10 প্রজাতির পরিযায়ী পাখি এসেছে আত্রাই নদীতে। এসব পাখি দিন শেষে বাঁধের পাশের গাছে আশ্রয় নেয়। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। কুষ্টিয়ায় বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙার ঘটনায় সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে, দ্রুত জড়িতদের শনাক্তের চেষ্টা। পুরোদমে এগিয়ে চলছে পদ্মা সেতুর স্প্যানে বসানো রোড ও রেল স্ল্যাব নির্মাণের কাজ। আগামী মাসে লুক্সেমবার্গ থেকে আসবে আরও কিছু স্ল্যাব। এবং ভাষান্তরের সুযোগ সুবিধা পেয়ে খুশি আশ্রিত রোহিঙ্গারা, চান স্বজনরাও আসুক টেকনাফ উখিয়া থেকে। অনেকেই করেছেন নিবন্ধন। এই ছিল এখনকার মতো, সঙ্গেই থাকুন সময়ে।